হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব যে এর আগে আমরা আলোচনা করেছিলাম তড়িৎ যে প্রবাহ, সেটা তড়িৎ রাসায়নিক যেটা চ্যাপ্টার আমাদের ছিল, সেই চ্যাপ্টারটার মধ্যে তড়িৎ বিশ্লেষণটা এর আগে আমরা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ এর আগে আমরা করেছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের কিভাবে তড়িৎ বিশ্লেষণ করা হয়। এই অধ্যায়ে আমরা আলোচনা করব প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে যে জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা যায়। জলের তড়িৎ বিশ্লেষণ আমরা জানি যে জলের হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। তাহলে এই জলটা হাইড্রোজেন এবং অক্সিজেনটা তড়িৎদ্বারে আমরা মুক্ত করে নেব। কিভাবে করা যায়? হাইড্রোজেন এবং অক্সিজেন জলের তড়িৎদ্বার ব্যবহার করে হাইড্রোজেন এবং অক্সিজেনকে মুক্ত করে নেব ক্যাথোডে এবং অ্যানোডে। তা হাইড্রোজেন ক্যাথোডে উৎপন্ন হবে এবং অক্সিজেন অ্যানোডে উৎপন্ন হবে। তাহলে তোমাদের পরীক্ষাতে প্রতিবার প্রশ্ন আসে যে জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা দেখাও। তাহলে কি করবে, যে একটা ভোল্টামিটার নিয়ে নেবে। ভোল্টামিটার আমি আবার এঁকে নিলাম এভাবে। এর মধ্যে কি হবে, দুটো পাত থাকবে। এই পাত দুটোকে প্ল্যাটিনামের পাত, এই দুটো হচ্ছে প্ল্যাটিনামের পাত। এটাকে একটা ব্যাটারি দিয়ে কিন্তু যুক্ত করে দিতে হবে। একটা প্লাস একটা মাইনাস যদি থাকে, তাহলে প্লাসটা ধনাত্মক এবং মাইনাসটা ঋণাত্মক। তাহলে এটা প্লাস, এটা মাইনাস হয়ে গেল আমার একটা তড়িৎদ্বার, যেটাকে আমরা এই মাইনাসটাকে ক্যাথোড বলতে পারি, ক্যাথোড তড়িৎদ্বার, এবং এটাকে বলবো অ্যানোড তড়িৎদ্বার। এরপর এর মধ্যে আমরা জল দিব। জলটা কি দিব, একটু অ্যাসিডযুক্ত আমরা একটু জল দিলাম। এটাকে পুরো আমরা অ্যাসিডযুক্ত জল দিলাম। এরপর আমরা এটাকে তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে তড়িৎ বিশ্লেষণে 1 নম্বরে আমি লিখে নেব প্রথমে কি, যে বিয়োজন। তাহলে প্রথমে আমরা কি করতে হবে, যে বিয়োজনটা আমার করতে হবে। তাহলে জলের বিয়োজনে আমরা কি হচ্ছে H2O, এটাকে আমরা জলের বিয়োজন করছি। তাহলে এটা কি পাওয়া যাবে, H প্লাস এবং OH মাইনাস। বিয়োজন এটা পাওয়া যাবে। এবং যে আমরা অ্যাসিড যুক্ত করেছিলাম সালফুরিক অ্যাসিড H2SO4, সেটারও বিয়োজন ঘটবে, যেহেতু ওর মধ্যেই আছে, সেহেতু ওরও বিয়োজন ঘটবে। তাহলে ওর বিয়োজনের উৎপন্ন হবে কি হবে, H2 মানে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। তাহলে আমরা এটা বিয়োজনটা আমরা কিন্তু লিখে নিলাম 1 নম্বর। 2 নম্বর আমরা কি করব, এটা ক্যাথোডে বিক্রিয়া করে নিতে হবে। তাহলে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া কি হবে, যে যখন দিব তখন এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে H প্লাস এবং OH, এই যে এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কি হবে, H প্লাস আর OH মাইনাস। তাহলে এইখানে মাইনাস, এখানে কি হবে, ইলেকট্রনগুলো আমরা এর আগের বার বলেছিলাম যে ইলেকট্রনগুলো যখন মাইনাস হবে, এখানে যখন আসবে তারে গ্রহণ করবে। এটা এর আগেবার বলেছিলাম যে এটা গ্রহণ করবে এবং এখানে প্লাসে যেটা হবে বর্জন করবে। তাহলে H প্লাস এই আয়নগুলো, H প্লাস এগুলো কী হবে, প্লাস থেকে কিন্তু মাইনাসের দিকে যাবে এবং ইলেকট্রন একটা গ্রহণ করে। H যেহেতু প্লাস, এটা ক্যাটায়ন, ক্যাটায়ন হচ্ছে এটা অ্যানায়ন, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। তাহলে অ্যানোড হচ্ছে প্লাস থেকে এইভাবে যাবে ইলেকট্রনগুলো, কিন্তু এইচটা প্লাসটা এখানে আসবে, এখানে এসে ইলেকট্রন গ্রহণ করে সেটা কিন্তু নিস্তড়িতে এইচে পরিণত হয়ে যাবে। এবং ওএসটা কি হবে, এদিকটা যাবে, প্লাসের দিকে আসবে এবং এখানে একটা বর্জন করে কিন্তু OH নিস্তড়িতে হাইড্রোক্সিল আয়ন কিন্তু পরিণত হয়ে যাবে। তাহলে H প্লাস OH মাইনাস এভাবে হবে। এবং H2SO পরে সেম কেস, হাইড্রোজেনটা এসে এখানে ত্যাগ করেও হবে এবং SO4টা এখানে এসে বর্জন করে SO4 নিস্তড়িত হয়ে যাবে। ক্যাথোড বিক্রিয়া যদি করি তাহলে একই রকম H প্লাস
প্লাস ইলেকট্রন গ্রহণ করবে, এখানে আসবে যখন প্লাসটা, তাহলে ইলেকট্রন গ্রহণ করছে, তো গ্রহণ করলে কি হয়ে যাবে সেটা আমরা বিজারণ বলেছিলাম, তাহলে এইচ হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে, বিজারণ ঘটছে, ইলেকট্রন গ্রহণ করে কিন্তু বিজারণ হয় ক্যাথোড বিক্রিয়া। তাহলে এইচ যদি হয় তাহলে এইচ প্লাস এইচ, দুটো এইচ নিয়ে আমার তৈরি হয়ে যাচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কিন্তু আমরা মুক্ত রূপে এখানে পেয়ে যাব, হাইড্রোজেনটা জমা হয়ে যাবে ক্যাথোডে, এইচ প্লাস এইচ হাইড্রোজেন জমা হয়ে গেল। এবার আমার দরকার অক্সিজেনটা, অক্সিজেনটার জন্য আমাকে যেতে হবে অ্যানোডে বিক্রিয়াতে, তাহলে অক্সিজেনটা মুক্ত হবে, অ্যানোডে অক্সিজেনটা মুক্ত হবে, তাহলে অ্যানোড বিক্রিয়া। দেখ অ্যানোডে কি আছে, OH আছে, এটা হচ্ছে OH অ্যানায়ন, এবং এখান থেকে ইলেকট্রন একটা ত্যাগ করে দেবে, OHটা এদিক থেকে এখানে আসবে, তো একটা বর্জন করবে মানে ত্যাগ করবে, ত্যাগ করে এও কিন্তু নিস্তরিত হয়ে যাবে OH। তারপর কি হবে, OH, তো আমার ক্ষেত্রে অক্সিজেন লাগবে, তাহলে 4OH যদি আমি করি তাহলে এখান থেকে কি আমার হয়ে যাবে, একটা O2 পেয়ে নেব, আর জলটা এখানে থেকে যাবে, তাহলে অনেকটা অক্সিজেন পাওয়া গেল আর ক্যাথোডে হাইড্রোজেন পাওয়া গেল। এটাই হচ্ছে কিন্তু আমাদের জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে পরীক্ষাতে জলের তড়িৎ বিশ্লেষণ করলে বলবে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কিন্তু জলের তড়িৎ বিশ্লেষণ করা যায়। এবার একটা প্রশ্ন থাকে যে বিশুদ্ধ জলের তড়িৎ কেন করা যায় না, তড়িৎফলন কেন করা যায় না। প্রথম একটা প্রশ্ন দেয় পরীক্ষায় যে তড়িৎ বিশ্লেষক হিসাবে অ্যাসিডযুক্ত জল নেওয়া হয় কেন, এমনি জল কেন নেওয়া হয় না, এর কিন্তু অ্যাসিডযুক্ত জল নেওয়া হয়, এটা কিসের জন্য নেওয়া হয়। তাহলে দেখো বলতে হবে যে বিশুদ্ধ জলের যে জল আছে, বিশুদ্ধ যেটা পিওর জলের কিন্তু আয়নীয় ভবনের মাত্রা কিন্তু খুবই কম, এটা বলতে হবে। কারণ বিশুদ্ধ জলের উত্তর লিখতে হবে, অ্যান্সার এইভাবে লিখবে, বিশুদ্ধ জলের আয়নীয় ভবনের মাত্রা কিন্তু কম। এই জিনিসটা কি, বিশুদ্ধ জল আয়নীয় ভবনের মাত্রা কম কেন, কারণ বিশুদ্ধ জলে যদি আমরা শুধু বিশুদ্ধ জলে যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে এখানে যে দুটো আয়ন আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই দুটোর কিন্তু গাঢ়ত্ব খুবই কম হয়, এই দুটোর গাঢ়ত্ব বিশুদ্ধ জলে গাঢ়ত্ব খুবই কম হয়, এই দুটো ক্যাটায়ন অ্যানায়ন কিন্তু অত মুক্ত হতে পারে না, এর গাঢ়ত্বটা খুবই কম হয়ে যাচ্ছে, এবং জল তড়িতের কুপরিবাহী হয়। আমরা জানি যে জল পোর কন্ডাক্টর যেটা, সেটা জল হচ্ছে এর কুপরিবাহী, তড়িৎ ওর মধ্যে দিয়ে অতটা যেতে পারে না। এখন জলে যদি অ্যাসিড যোগ করি, মানে H2SO4 যদি যোগ করে দিই, H2SO4 যদি যোগ করা হয়, H2SO4 যোগ করলে কি হবে, আমরা জানি যে 2H হাইড্রোজেন এবং সালফেট রূপে এটা কিন্তু আয়নের সংখ্যা বৃদ্ধি করবে, তাহলে এ যোগ করলে এ সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে, তখন কিন্তু সম্পূর্ণভাবে আয়নিত হয়ে জলে আয়নের সংখ্যা বৃদ্ধি করবে, জলে আয়নের সংখ্যা বৃদ্ধি করে। তা এই জন্য জল তড়িতের সুপরিবাহী, জল আয়নের সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে ও তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে। আর এখানে এর H+OH এর গাঢ়ত্ব খুব কম হয়, এখানে লিখে নেবে যে গাঢ়ত্ব খুব কম হয়, তাহলে এই অ্যান্সারটা কিন্তু করে নিতে হবে। বিশুদ্ধ জলের আয়নীয় ভবনের মাত্রা কম এবং H+OH এর গাঢ়ত্ব খুব কম হয়, H2SO4 যোগ করলে সম্পূর্ণভাবে আয়নিত হয়ে জলে আয়নের সংখ্যা বৃদ্ধি করে, সেই জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসাবে অ্যাসিডযুক্ত জল নেওয়া হয়। এরপর আমরা করব যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, এটাও পরীক্ষাতে আসতে পারে। কপার সালফেট তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের কিন্তু তিনটে জিনিস দরকার হবে, পদ্ধতিটি একই, সেখানে লাগবে CuSO4 তো লাগবেই, কপার সালফেট, এর সঙ্গে কিছুটা আমাকে জলও দিতে হবে, জল মানে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করছি, তাহলে কপার সালফেটের সঙ্গে একটা জল দিয়ে দিলাম এবং জলের সঙ্গে কিছুটা অ্যাসিড দিয়ে দিলাম, বুঝতে। তাহলে এই তিনটে দিয়ে আমরা কিন্তু
কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ আমরা করতে পারি। এটা মনে রেখে দেবে। তাহলে পরীক্ষাতে যদি আসে তাহলে কি করবে, প্রথমে আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ যদি করি তাহলে প্রথমে তড়িৎ বিয়োজনটা আমি আগে বলেছিলাম যে তড়িৎ বিয়োজনটা আগে করে নিতে হবে 1 নম্বর। তাহলে তড়িৎ বিয়োজনে কি কি হবে সেটা দেখে নাও, একবার করে নিচ্ছি। তড়িৎ বিয়োজন তাহলে প্রথমে CuSO4 এর করে নিই। CuSO4 এ থেকে কি তৈরি হবে, Cu, এটা যেহেতু ক্যাটায়ন 2+ হয়ে গেল, প্লাস SO4 এবং 2 এটা মাইনাস হয়েছে, এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে এইভাবে কিন্তু বিশ্লিষ্ট হয়ে গেল। CuSO4টাকে যদি করি ক্যাটায়ন অ্যানায়নে, এইভাবে কিন্তু ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যাবে। তারপরে আছে H2 এর করতে হবে। H2 তো আমরা সবাই জানি, করলাম। তাহলে H2তে কি হবে, H+ ক্যাটায়নে এবং প্লাস OH মাইনাসে, এটাও ক্যাটায়ন অ্যানায়ন হয়ে যাবে। তারপরে আছে H2SO4 H2SO4, তাহলে এটাও 2H+ ক্যাটায়ন প্লাস SO4 2 মাইনাস, এটাও কিন্তু অ্যানায়নে, ক্যাটায়ন অ্যানায়নে তিনটেই কিন্তু আমাদের ভাঙা হয়ে গেল। এবার আমরা চলে যাব 2 নম্বর, ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে কি হবে, ক্যাথোড বিক্রিয়া। দেখো ক্যাথোড বিক্রিয়াতে প্রথমে কি করছি আমরা, যে কপার আয়ন আছে, এই যে কপার আয়নটা, সেটা কি করবে, কপার আয়নটা ইলেকট্রন ক্যাথোডে চলে যাবে, যেহেতু পজিটিভ আছে, এটা কি হবে, মাইনাসের দিকে যাবে, মানে ক্যাথোডে যাবে। ক্যাথোডে যাওয়ার ফলে সেখানে ইলেকট্রন গ্রহণ করবে, ধাতব Cuতে পরিণত হয়ে যাবে এটা, এবং ক্যাথোডে জমা হয়ে যাবে। তাহলে কিভাবে হয়, Cu2+, যেহেতু দুটো এখানে আছে, তাহলে দুটো, এটা 2 মানে দুটো, এর কিন্তু দুটো লাগবে ইলেকট্রন গ্রহণ করবে 2, মানে যোজ্যতা যদি 2 হয় তাহলে এর ইলেকট্রন গ্রহণ করবে কিন্তু দুটো, এর বাইরের পক্ষে দুটো ঘুরছে, তার মানে এখানে দুটো লাগবে। ইলেকট্রন গ্রহণ করে নিল, গ্রহণ করার পরে কি হবে, এই মুক্ত হয়ে গেল, Cu রূপে জমা হয়ে যাবে ক্যাথোডে। তাহলে এটা ক্যাথোডের বিক্রিয়া আমার কমপ্লিট হয়ে গেল। এবার 3 নম্বর আমার অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে কি হবে দেখো, অ্যানোডে কি হচ্ছে, এখানে দেখো অ্যানোডে যে এগুলো যাবে, যে এইটা অ্যানায়ন, এখানে অ্যানায়ন, এই যে অ্যানায়নগুলো, সেগুলো কিন্তু কেউ ইলেকট্রন বর্জন করবে না। এর আগে আমরা যেটা করলাম জলের তড়িৎ বিশ্লেষণ এনেছিলেন, সেগুলো কিন্তু অ্যানায়নগুলো কিন্তু পজিটিভে এসে, মানে অ্যানোডে এসে কিন্তু বর্জন করেছিল, বর্জন করে ওগুলো কিন্তু ইলেকট্রন বর্জন করে ওরা জারিত হয়েছিল। তাহলে এখানে কি হবে, এখানে এই বিক্রিয়াটাতে এখানে যে অ্যানায়ন আছে এবং এটা আছে SO4 2 মাইনাস অ্যানায়ন, সেগুলো কিন্তু কেউ ইলেকট্রন বর্জন বা জারিত করবে না। এর ফলে কি হচ্ছে, এখানে অ্যানোডের যে কপার পরমাণু সমূহ আছে, অ্যানোডে মানে অ্যানোডের যে পাত, আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এখানে পাত কী নেব, তড়িৎদ্বার কী ব্যবহার করব, এখানে কিন্তু কপারের তড়িৎদ্বার নিতে হবে। ছবিটা যদি আমি করি তাহলে দেখো, এটা ভোল্টামিটার, এর মধ্যে অ্যাসিডযুক্ত কপার সালফেট দ্রবণ আছে, এর মধ্যে দুটো তড়িৎদ্বার আমি নিয়ে নিলাম। তড়িৎদ্বার দুটো কিসের হবে, কপারের হবে। এর আগে প্ল্যাটিনামের তড়িৎদ্বার আমি ব্যবহার করেছি, এগুলো দুটোই কপারের হবে। এখানে ব্যাটারি লাগাবো, এটা প্লাস, এটা মাইনাস, তো প্লাস আসবে, এখানে মাইনাস আসবে, প্লাস এবং মাইনাস। তাহলে এখানে কি হবে, আমি আগে বলেছিলাম যে H+টা যেহেতু এইদিকে আসবে, এখানে ইলেকট্রন গ্রহণ করে এটা বিজারণ হয়ে যাবে, এটা H+টা হাইড্রোজেন মুক্ত হয়ে যাবে, এখানে জমা হয়ে যাবে হাইড্রোজেনগুলো। কিন্তু SO4 2 যেটা আছে, SO4 2 মাইনাস এবং OH মাইনাস, সেগুলো এখান থেকে কিন্তু এখানে এসে এটা কিন্তু বর্জন করবে না, এখানে কিন্তু এসে বর্জন করবে না। তাহলে কি করবে, এখানে বলছে যে এখানে কিন্তু এই যে অ্যানোড আছে, এখানে অ্যানোডে যে কপার আছে, কপার দিয়ে তৈরি তো এটা পাতটা, এই কপারেরই পরমাণুগুলো এখান থেকে ইলেকট্রন ত্যাগ করে নেবে। এই যে কপারের যে পরমাণু আছে, কপারটা কী দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি, এই পরমাণুগুলি কি হচ্ছে, ইলেকট্রন ত্যাগ করে নেবে, ত্যাগ করে ও Cu2তে জারিত হয়ে দ্রবণে আবার চলে আসবে। বুঝতে পারলে, তাহলে কি হবে, এখানে Cu, এটা কি হবে, ইলেকট্রন ত্যাগ করে নিল,
মানে এখান থেকে আর যাবে না, এই যে এটা যাবে এগুলো কিছু করবে না, এগুলো আর জারিত হবে না। মানে কি করবে, এই যে অ্যানোডের আছে অ্যানোডেরই যে কপার আছে সেই কপারগুলোই কিন্তু এখানে এখানে প্রত্যেকটা কপার, এখান থেকে কপারের যে পরমাণুগুলো আছে সেগুলো কী হবে, ইলেকট্রন ত্যাগ করে, এরাই ত্যাগ করবে, মানে এগুলো আর করবে না, এস ওপরে এগুলো করবে না, এইগুলোই ত্যাগ করে কি করবে, জারিত হয়ে দ্রবণে আবার চলে আসবে। ঠিক আছে, তাহলে সিইউ দিয়ে আবার Cu2 প্লাস, তাহলে এইভাবে বিক্রিয়াটা কিন্তু চলতে থাকবে। তাহলে এখানে একটা জিনিস দেখতে হবে যে এখানে যদি এই বিক্রিয়াটা যদি চালাতে থাকি তাহলে কি হবে, এখানে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, যেহেতু এখান থেকেই আমার লাগছে, এখান থেকে নিচ্ছে কপারটা, যেখান থেকে নিচ্ছে, তাহলে এইটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, অ্যানোডটা কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এবং ক্যাথোডে তো কপার ধাতু সঞ্চিত হচ্ছে, কিন্তু অ্যানোডটাই ক্ষয়প্রাপ্ত হবে, ওই জন্য বারবার এটাকে চেঞ্জ করতে হয় অ্যানোডটাকে। বুঝতে পারলে? কিন্তু একটা মনে রাখতে হবে যে এই যে দ্রবণটাকে H2S উপর যদি যোগ করে আম্লিক করে দিই, এই যে কপার সালফেটটাকে H2S যোগ করে আম্লিক করলে, তাহলে কপার সালফেটের আদ্র বিশ্লেষণ বন্ধ হয়ে যায় এবং দ্রবণের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, এই জন্য সালফিউরিক অ্যাসিডটা আমাদের যোগ করা হয়। তাহলে দ্রবণকে যদি H2S উপর যোগ করি, তাহলে যোগ করে যদি আম্লিক করে দিই, তাহলে কপার সালফেটের যে নিজের যে আদ্র বিশ্লেষণ যেটা আছে, কপার সালফেটের আদ্র বিশ্লেষণ বন্ধ হয়ে যাবে এবং দ্রবণের তড়িৎ পরিবাহিতা মানে খুব তাড়াতাড়ি চলবে। তাহলে এটা সালফিউরিক অ্যাসিড মেশানো হচ্ছে, সেই জন্য এর পরিবাহিতা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, এটা মনে রেখে নেবে। এবার আমরা আলোচনা করব তড়িৎ লেপনটা কি, তড়িৎ লেপন কাকে বলে। দেখো, তড়িৎ লেপন এমন একটা জিনিস যে কোনো কিছু মরিচের হাত থেকে যে নিষ্কৃতি পাওয়ার জন্য লোহাকে রক্ষা করলে তার উপর নিকেলের প্রলেপ দিই, এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের, যেমন গহনার, পিতলের গহনার উপর সোনার প্রলেপ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়। মানে প্রলেপ দিয়ে, সোনার যে প্রলেপ, একটা সোনার জল ঝরা যেটাকে বলা হয় জল ঝরানো, সেটা হচ্ছে তড়িৎ লেপন। কি হচ্ছে যে গোটা কলসের উপরে যে তোমার পিতলের যে গহনা আছে, পিতলের গহনা বা পিতলের যেটাকে আমরা সিটি গোল্ড বলি, যেটাকে কি হচ্ছে এগুলোর উপর সোনার প্রলেপ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়, তাহলে এটাকে গিল্ডিংও বলা হয়। ঠিক আছে, তাহলে এইরকমভাবে বিভিন্ন চকচকে করার জন্য যে সৌন্দর্যের জন্য যে ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে তড়িৎ লেপন। তাহলে এটা কিভাবে করা হয়, যে তড়িৎ বিশ্লেষণ, এই যে আমরা যেটা শিখলাম তড়িৎ বিশ্লেষণ, এই একই প্রক্রিয়ায় সেটা রাসায়নিকভাবে অধিক সক্রিয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া লিখতে পারে, যে তড়িৎ কাকে বলে, যে তড়িৎ, তাহলে তড়িৎ লেপন কাকে বলে, দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিলাম, সোনা, পিতলের উপর সোনার প্রলেপ দিব, তাহলে পিতলটা কি হচ্ছে অধিক সক্রিয়, এটা কিন্তু অধিক সক্রিয় ধাতু আছে, এর উপর কিন্তু কম সক্রিয়, মানে সোনাটা কিন্তু কম সক্রিয়, এর প্রলেপ দেওয়ার পদ্ধতিটাকে আমরা তড়িৎ লেপন বলে। যেমন পিতলের উপর আমরা কিন্তু সোনার প্রলেপ দেব, তাহলে এখানে যদি আমরা পিতলের উপর সোনার প্রলেপ দিই তাহলে কি করতে হবে, দেখো এখানে কিন্তু যে দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থ, কি দ্রবণটা, ওখানে আমরা এর আগে অ্যাসিড ফ্যাসিড দিয়েছিলাম, অ্যাসিডগুলো দিয়ে অনেক কিছু করা হয়েছিল, ধরো সালফিউরিক অ্যাসিড ও কপার সালফেট, এই দ্রবণগুলো নিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ করেছি, জলে তড়িৎ বিশ্লেষণ করেছিলাম। তাহলে পিতলের উপর যদি সোনার প্রলেপ দিই তাহলে এখানে কিন্তু পটাশিয়াম অরো সায়ানাইডের জলীয় দ্রবণ নিতে হবে, জলীয় দ্রবণগুলো কিন্তু পাল্টাবে, অনেক যেগুলো মৌল আছে সেগুলো মৌল আলাদা আলাদা মৌলের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মৌল লাগবে। তাহলে পটাশিয়াম অরো সায়ানাইডের জলীয় দ্রবণ নিতে হবে এখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য আমি এখানে লিখে নিলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে নিতে হবে। যখন আমি সোনার প্রলেপ দিব পিতলের উপর তাহলে কিন্তু পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণটা আমাকে লাগবে। আর ক্যাথোডে কি লাগবে, ক্যাথোডে কি হবে, ক্যাথোডে কে থাকবে, ক্যাথোডে থাকবে পিতল, আর অ্যানোডে কে থাকবে, থাকবে সোনা। এটা মনে রাখার সহজ পদ্ধতি আছে, যে অনেকজন ভুল করে বসে যে ক্যাথোডে কী থাকবে, সোনা কী থাকবে। দেখো, একটা আমি যদি ভোল্টামিটার নিয়ে এভাবে আর যদি তড়িৎ বিশ্লেষণ করবো, এখানে পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেত হচ্ছে কে AU CN, এটা হচ্ছে 2, এটা এর জলীয় দ্রবণ আছে, এখানে কে পটাশিয়াম এর জলীয় দ্রবণ আছে, এখানে দুটো পাত রাখলাম,
দুটো তড়িৎদ্বারে কি হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, আমি লাগিয়ে দিলাম ব্যাটারির সঙ্গে প্লাস মাইনাস, এটা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে আমি সব কিছু যে কোনো জিনিস জায়গায় জমা কোথায় হয় সব সময়, এখানে নেগেটিভে এসে এই ক্যাথোডে এসে জমা হয়, এটাকে বলে ক্যাথোডে জমা হবে। তাহলে আমি যদি এখানে পিতলটাকে রাখি তাহলে কি হবে, এটাতে উপরে এসে জমা হবে, তার মানে সোনাটা এসে কি হবে, এখানে এসে জমা হবে। ঠিক আছে, তাহলে আমি যার উপরে প্রলেপ দিব, যার উপরে, সেটাকে কিন্তু ক্যাথোডে রাখতে হবে, মনে রেখে নিতে হবে। কারণ ক্যাথোডের কাজই হলো এখানে জমা করা, যে কোনো তোমার বিশ্লেষ্য পদার্থরূপে যে উৎপন্ন হবে যে জিনিসটা, সেটাই কিন্তু এসে এখানে জমা হবে। তাহলে আমার মনে রাখতে হবে ক্যাথোডে জমা হবে, তার জমা হবে মানে কি, এর উপরে জমা হবে, কার উপরে, পিতলের উপরে জমা হবে। তাহলে পিতলের উপরে কি জমা হবে, সোনা। তাহলে সোনাটা এখান থেকে আসবে, তার মানে অ্যানোডে থাকবে সোনা এবং ক্যাথোডে থাকবে, যেহেতু পিতলের উপরে দিচ্ছি, প্রলেপ দিচ্ছি, তাহলে পিতলটা হয়ে যাচ্ছে ক্যাথোডে। এইভাবে কিন্তু রূপোর, নিকেল, তামা এগুলো করতে তোমরা কিন্তু করে দেবে। নিকেলের তড়িৎ লেপনের প্রক্রিয়া যদি করো তাহলে নিকেল সালফেট দ্রবণ নেবে, একটু বোরিক অ্যাসিড মিশিয়ে নিয়ে নিকেলের উপরে কিন্তু দিতে হবে। নিকেলের ক্ষেত্রে কী লিখবে, নিকেলের যদি তড়িৎ লেপন করো, নিকেলের করতে গেলে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ নিতে হবে। নিকেল সালফেটের দ্রবণ নিয়ে নেবে তড়িৎ বিশ্লেষ্য রূপে। আর ক্যাথোডের মধ্যে যে বস্তুর উপর নিকেলে প্রলেপ দেওয়া হবে, যার উপরে দিবে, যদি ভাবো যে আমি লোহার উপর দিব, তাহলে ধরো লোহার উপরে যদি দিই তাহলে কি হবে, ক্যাথোডে লোহা হবে, ক্যাথোডে হবে কি, লোহা। মানে লোহার উপর নিকেলটা পড়বে, তাহলে অ্যানোডে হয়ে যাবে নিকেল, অ্যানোডে হয়ে যাবে নিকেল। এভাবে সিলভারের যদি করি, আমি সিলভারের তড়িৎ লেপন প্রক্রিয়া, ধরো আমি লোহার উপরে সিলভারের প্রলেপ দেবো, তাহলে কি হবে, তখন পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের দ্রবণ লাগবে, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের দ্রবণ নিয়ে সেটার উপরে কি করবে, ধরো আমি নিকেলের উপর সিলভার প্রলেপ দিব বা লোহার উপরে, তাহলে ক্যাথোডে আবার লোহাটা রাখবো, অ্যানোডে সিলভার রাখবো, ধাতু সিলভার। ঠিক আছে, এভাবে কিন্তু করে নিতে হবে। আর একটা কথা মনে রাখবে যে তড়িৎ বিশ্লেষণ যখন আমি করব, এই যেগুলো করব, যখন সর্বদা তড়িৎ লেপন যখন করব, তখন কি করবে, ডিসি প্রবাহটা বেশি সময় ধরে ধীরে ধীরে চালাবে, তাহলে কিন্তু আস্তে আস্তে জমা হবে এবং জমার হারটা খুব ভালোভাবে কিন্তু সমানভাবে আস্তরণ পড়বে, পুরো মোটা করে আস্তরণ পড়বে। আর তুমি যদি তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি গিয়ে আস্তরণ পড়লে এখানে কিন্তু সমানভাবে পড়বে না, ঠিকমতো দেখতে এবড়ো থেবড়ো হয়ে যাবে, ভালো হবে না। তো যদি ডিসিটা আস্তে আস্তে করি, আস্তে আস্তে চালাই, কারেন্টটা দিয়ে ধীরে ধীরে করি, তাহলে কী হবে, আস্তে আস্তে গোটা কিন্তু এর উপর আস্তরণ পড়বে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে এবং খুব ভালোভাবে কিন্তু এটা তড়িৎ বিশ্লেষণ করা যায়। তো আজ এটুকু, এরপরে আবার নতুন অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আসছি, আর অবশ্য ক্লাস 9-এরও নিয়ে আসবো, ক্লাস 10টা শেষ হয়ে গেলে ক্লাস 9-এর আমরা শুরু করে দেবো। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে আজ আসি, ধন্যবাদ।